আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সময় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসাবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ার দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। বিএনপি মহাসচিবের বক্তব্যে উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মন্তব্য যথাযথ নয় বলছেন বিশ্লেষকরা। সরকারে থেকে দল গঠন করলে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি মন্তব্য। ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ছাত্রদল নেতা মিথুন একদিনের রিমান্ডে ও দল থেকে বহিষ্কার। নিউ মার্কেট থানায় হামলায় গ্রেফতার ৬ জনকে কারাগারে প্রেরণ। এবং পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের তাগিদ। টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্বারোপ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হলো তা জালিয়াতি ছিল বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে দায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। সুইজারল্যান্ডের দাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে অধ্যাপক ইউনুস যেমন বৈঠক করছেন, তেমনি বৈঠক হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও। ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিং এর জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে, সেটা জানানোর জায়গা হচ্ছে ড্যাভোস। অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স, জিওপলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যুগুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয়। বাট তার চেয়েও ড্যাভোস খুব এফেক্টিভ। এখানে অনেক বেশি যেটা হচ্ছে ডিল কাট হয়। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন অধ্যাপক ইউনুস। বার্তা সংস্থা রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তার সবই ছিল জালিয়াতি। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন দাবি ঠিক নয়। হাসিনা সরকারের আমলের নানা দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করেছেন অধ্যাপক ইউনুস। বলেছেন, হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় আছে। তিনি বলেন, এটা যে ঘটেছে এর জন্য পুরো বিশ্ব দায়ী, তবে এটা বিশ্বের জন্য একটা শিক্ষাও। রয়টার্সের সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগের সুরে কথা বলছেন উল্লেখ করে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইনুল হাসান জানাচ্ছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখন নতুন করে চক্রান্ত চলছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। মির্জা আব্বাস বলেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি। উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করারও অনুরোধ জানান তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলায় বিএনপি মহাসচিব আবারও 111 চাইছেন বলে দুইজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে মন্তব্য করেছেন তা যথাযথ নয় বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে সরকারের নিরপেক্ষতা হারানোর দাবি অমূলক নয়। বিশ্লেষকরা বলছেন, সরকারের থেকে দল গঠন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। নাজিব বেগ জানাচ্ছেন। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন। নির্বাচনের সময় নিয়ে যখন সব মহলে আলোচনা, তখন বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের এমন বক্তব্য। ছাত্ররা দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে উপদেষ্টা নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১১ সরকারের প্রস্তাব করেছেন বিএনপি মহাসচিব। সমালোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সেটি থেকে উত্তরণ করতে হবে সরকারকেই। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হলে সরকারের উচিত যে নিরপেক্ষ হওয়ার যে জায়গাগুলো বা প্রক্রিয়াগুলো নিয়ে অলরেডি প্রশ্ন হয়েছে, খামতি হয়েছে, সেগুলো আসলে গুছিয়ে জনগণের কাছে একজন নিরপেক্ষ, আস্থাশীল এবং বিশ্বাসযোগ্য সরকারের চরিত্র উপস্থাপন করা। দেশের এমন পরিস্থিতিতে মতানৈক্য তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ১-১১ যখন ছিল, মোস্ট সাফারার খালেদা জিয়া, বিএনপির দল, তারা প্রচণ্ড সাফার করেছে। কাজে এইরকম একটা সাফার দল কখনোই চাইবে না আর একটা ১-১১ আসুক। ঐক্যের কোনো ফাটল হলে সেখানে তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে। ফ্যাসিবাদী চক্রান্ত এখনও কিন্তু চলছে, তাদের চক্রান্ত, তারাও এই ফাঁক ফোকরে ঢুকে যেতে পারে। ছাত্ররা নতুন দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে করা উচিত বলেও মত তাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের আগে কোনো জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে তারা বলেন, নতুন করে দিল্লির দাসত্ব করার জন্য জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দেয়নি। এনামুল কবির রূপম জানাচ্ছেন। সেই চিরচেনা স্লোগান, যে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 মাস পর আবার শাহবাগে সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা। এবারের 24-এর স্বাধীনতা আমরা হারাতে চাই না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হল থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, তখন আমরা 17 তারিখ উত্তরে আইবিডি প্রথম মশাল মিছিল বের করেছি।
জুলাই বিপ্লবে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার দাবি ওঠে সমাবেশ থেকে। একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক যে কূটকৌশলগুলো বাংলাদেশে চলছে, এর মাধ্যমে আমরা ভারতের আগ্রাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না। রক্ত দিয়েছি কারণ আমাদের দেশ স্বাধীন করা দরকার ছিল। একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তাদের অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই আসিফ ব্যর্থ হবে, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই মুগ্ধ ব্যর্থ হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতের মিডিয়া চ্যানেলগুলোর প্রতি, ভারতের সেনাপ্রধানের প্রতি। তাদের বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলে যায় তারাই ভারতের দালাল। হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। শিক্ষার্থীরা বলেন, দরকার হলে দেশ রক্তের সাগরে ভাসবে, তবু ছাত্র জনতা দিল্লির দাসত্ব মেনে নেবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিথুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই ঘটনার পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিথুন ও ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মিথুনকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা চালানোর ঘটনায় গ্রেফতার 6 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদল নেতা মিথুনকে গ্রেফতারের পর শুক্রবার ভোরে তাকে ছিনিয়ে নিতে ছাত্রদল যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মী নিউ মার্কেট থানায় হামলা চালায়। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার সহ 5 পুলিশ সদস্য আহত হন। দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের দাবি, বিভাগীয় পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শিক্ষকের জীবনমানের উন্নয়ন না হলে শিক্ষার গুণগত মান ঠিক হবে না বলেও মন্তব্য করেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধা প্রেরণের জন্য কয়েক দফা চেষ্টার পর সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন তারা। এর আগে সকাল 10টা থেকে দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে সমবেত হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 11:30টায় শুরু হয় সমাবেশ। সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। আমাদের দাবি অনেকদিন যাবত আন্দোলন চলে আসতেছে, আমাদের দাবি চলে আসতেছে দশম গ্রেড। আমাদের শতভাগ পদোন্নতি বন্ধ, আমাদের সকল সুযোগ সুবিধা, আমাদের ইনক্রিমেন্ট সবকিছু ইনক্রিমেন্ট দেওয়া হয়। শুধু আমি 17 বছর চাকরি করতেছি, আমি বৈষম্যের শিকার। পরীক্ষণ বিদ্যালয় একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করে, আমরা একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করি, কিন্তু আমরা 13তম পরীক্ষণ বিদ্যালয় দশম গ্রেড। শিক্ষকদের সমাবেশে একাত্মতা ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত। শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে দাবি মেনে নেওয়ার আহ্বান শিক্ষকদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাজারে নিত্য পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। মৌসুমের কারণে সবজির দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। কমেছে পেঁয়াজ ও আলুর দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও আগেই বেড়ে থাকা চালের দাম তেমন কমেনি। পরাগ আসিম জানাচ্ছেন। বাজারে মানুষের বড় স্বস্তির বিষয় এখন সবজি কেনাকাটা। শীতকালীন বেশিরভাগ সবজির দাম 30 থেকে 40 টাকার মধ্যে। বিক্রেতারা জানালেন আরও কিছুদিন কম দামেই মানুষ খেতে পারবেন সবজি। ফুলকপি 30 টাকা, পাতাকপি 30 টাকা, পেঁপে 40, সিম 40, বেগুন 50। সবজির দামটা একটু কমছে আগের চেয়ে, মোটামুটি ভালো, কিন্তু মাছটার দাম অনেক চড়া, নাগালের বাইরে। টানা অনেক দিন মানুষের অস্বস্তি ছিল ডিমের দাম নিয়ে। গত কয়েক সপ্তাহে ডিমের দাম কমে এখন 130 থেকে 135 টাকায় ডজন বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 50 টাকা আর আলু 25 থেকে 30 টাকা। অন্যান্য কিছু নিত্যপণ্যের দামও স্থিতিশীল।
ডাল 110 টাকা, দেশিটা 135 টাকা, রসুন 220 টাকা কেজি, আদা 140 টাকা কেজি, 160 টাকা কেজি। মুগ ডাল আগের দামই আছে, চুলা এখন 110 টাকা বিক্রি করা যায়, আগে 130 টাকা ছিল। কিছু জিনিসের দাম কমে, আবার কিছু জিনিসের দাম বাড়ে। ওভারঅল দেখা যায় যে সমান সমান, কিন্তু বাড়তিটাই বেশি। বাজারে ব্রয়লার মুরগির দাম 200 থেকে 210 টাকার মধ্যে। সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমে বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। বিভিন্ন দাম এখন হচ্ছে আমরা 1 নম্বরটা বেশি, আমরা 340 টাকা বেশি। তবে অস্বস্তি আছে চালের দাম নিয়ে। গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও মৌসুমের তুলনায় তা অনেক বেশি। ভালো মানের মিনিগিট 70 থেকে 80 টাকা, 28 সাল আমরা বিক্রি করতেছি 65 টাকা, ভালো নাজির সাল 80 থেকে 85 টাকা। চাউলের বাজারটা ধাক্কার লগে যে পর্যন্ত বাইরে গেছে, মানে বাইরে উঠছে, ওটার ভিতরে আজকে 1 সপ্তাহ যাবত চলতেছে, 4-5 দিন ধরে। এখন আর বাড়তেছে না, এখনো কমে না, কমার সম্ভাবনা দেখতেছি আর কি। চাউলটা আসলে বুঝতেছি না কেন কমতেছে না, চাউলের দাম অনেক কমা উচিত। চালের দাম কমানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি সাধারণ মানুষের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন মিশু চৌধুরী। যাচ্ছে মিশুর কাছে। নমৃতা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে বিপিএল আপডেট। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও রাজধানীতে ফিরছে বিপিএল সিজন 11। রোববার থেকে খেলা হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের মজবুত অবস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। তবে 3 ও 4 নম্বর পজিশনের জন্য প্লে অফ খেলতে লড়াই হবে ত্রিমুখী। পুরো আসরেই আধিপত্য বজায় রেখে ব্যাটে বলে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিপিএল এর রিভিউ করেছেন আরিফ চৌধুরী। প্লে অফের 3 আর ফাইনাল সব মিলিয়ে আর 14 ম্যাচ বাকি এবারের বিপিএলে। পয়েন্ট টেবিলে সেই শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ নামটা অপরিবর্তিত। টেবিলে একচ্ছত্র আধিপত্য রংপুর রাইডার্সের। টানা 8 ম্যাচ জয়ের পর চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্রথম পরাজয় দেখেছে রাইডাররা। ম্যাচটি জিতে দুর্বার রাজশাহী অল্প হলেও বাঁচিয়ে রেখেছে তাদের প্লে অফে খেলার আশা। 3 আর 4 নম্বর হয়ে প্লে অফে যেতে লড়াইটা এখন চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর মধ্যে। তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের আশা শেষ বললেই চলে। 10 ম্যাচ খেলে মাত্র 3টি জিতেছে ঢাকা, 7 দলের মধ্যে ষষ্ঠ এখন। তবে তাদের ওপেনার তানজিদ হাসান তামিম অনবদ্য। সিলেটের রেকর্ড সেঞ্চুরির পর চট্টগ্রামেও 90 রানের একটা ইনিংস খেলেছেন। আসরে সর্বোচ্চ রান তোলা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ নাম তানজিদ, 420 রান তার। তিনি সহ শীর্ষ 5 তালিকার 4 জনই বাংলাদেশি। বোলিং পারফরম্যান্স লিস্টে শুরু থেকে এখন পর্যন্ত একটা নামই শীর্ষস্থানে, তাসকিন আহমেদ। 10 ম্যাচে 22 উইকেট এ পেসারের। তবে রংপুর রাইডার্সের পাকিস্তানি ফাস্ট বোলার আকিফ জাভেদও আলো ছড়াচ্ছেন। উইকেট টেকারদের তালিকায় এতদিন পেসাররা দাপট দেখালেও চট্টগ্রাম পর্বের পর শীর্ষ 5-এ উঠে এসেছেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম। তবে ব্যাটে বলে একসাথে আলো ছড়িয়ে নিজের দলের জন্য ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করার যে তালিকা, সেখানে আধিপত্য দেখাচ্ছেন এক বিদেশি। তিনি রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। 288 রান করার পাশাপাশি 14 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন খুশদিল। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। লিগ চলার মাঝেই বিপিএল টি-20 লিগের চ্যাম্পিয়ন ট্রফি পরিভ্রমণ করল বর্তমান চ্যাম্পিয়ন দলের শহর বরিশালে। ক্রিকেট ভক্ত ও অনুরাগীদের দেখার জন্য দুপুরে শহরের ব্রজমোহন কলেজের জীবনানন্দ দাস মঞ্চের সামনে রাখা হয় বিপিএল ট্রফি।
বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল গত আসরের চ্যাম্পিয়ন এবং চলতি আসরের এ পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। শহরের বেসিক শিল্প নগরী থেকে ট্রফি ব্রজমোহন কলেজে নেয়ার সময় শত শত মোটর সাইকেল আরোহী ক্রিকেট প্রেমী শোভাযাত্রায় যোগ দেন। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ট্রফি নেওয়া হয়। ফরচুন বরিশালের কর্মকর্তারা টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি বরিশালে নেয়ার আশার কথা জানিয়েছেন। 2024 সালের বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। সর্বাধিক 4 শ্রীলঙ্কান সহ এশিয়ার 10 জন ক্রিকেটার আছেন বর্ষসেরা ওডিআই একাদশে। অন্যদিকে বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ডের আছেন 4 জন। তবে 2 ফরম্যাটের ঘোষিত বর্ষসেরা একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পাননি। শুধু বাংলাদেশই নয়, বর্ষসেরা ওয়ানডে দলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোনো ক্রিকেটারকেই জায়গা হয়নি। একাদশে শ্রীলঙ্কান সর্বাধিক 4 ক্রিকেটার ছাড়াও 3 জন করে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার। অধিনায়ক হিসেবে আছেন লঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কা। প্যাট কামিংসকে অধিনায়ক বানিয়ে গড়া আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশে 4 ইংলিশ, 3 জন করে অস্ট্রেলিয়ান ও ভারতীয় ক্রিকেটার ছাড়া রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু ম্যান্ডিস। টেস্ট দলে জরুট, কেন উইলিয়ামসন ছাড়াও আছেন 2 তরুণ জয়সওয়াল ও বেন ডকেট। ঠাঁই পাননি দুঃসময় কাটানো বিরাট কোহলি। ভারতের অন্যতম রেকর্ড সমৃদ্ধ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। স্টেডিয়ামটির 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্রিকেট বল দিয়ে লেখা হয়েছে 50 ইয়ার্স অফ ওয়াংখেড়ে স্টেডিয়াম। এটি লিখতে ব্যবহার করা হয়েছে 14,505টি ক্রিকেট বল। সবচেয়ে বেশি বলে একটি বাক্য লেখার রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরও আয়োজন করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের ছেলে ও মেয়েদের দলের অধিনায়ক ও 1974 সালে এই মাঠে খেলা মুম্বাইয়ের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচের খেলোয়াড়েরা। উদযাপনের অংশ হিসেবে 19 জানুয়ারি ছিল প্রদর্শনী। সেদিন ছিলেন সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। বিপিএল ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 5-0 গোলে ঢাকা ওয়ান্ডার্সকে হারিয়েছে। পুলিশ এসির কাছে 2-1 গোলে হেরে লিগে হারের হ্যাট্রিক রেখেছে পুরনো ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তবে এবারের আসরের সবচেয়ে বড় চমক দেখিয়েছে পেশাদার লিগে প্রথম খেলতে নামা ইয়াংম্যানস ফকিরেরপুল ক্লাব। টানা 8 ম্যাচ জেতা ঢাকা মোহামেডানের জয়ের রথ থামিয়ে ফকিরাপুল ক্লাব 1-0 গোলে হারিয়েছে সাদা কালো শিবিরকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উইমেন্স ক্লাবের কাছে লিগে প্রথম হারের গ্লানি সইল পয়েন্ট টেবিলের শীর্ষের দলটি। 65 মিনিটের উজবেকিস্তানের ফুটবলার সারদৌরা জোহনোভার সোক 54 গোলে ফকিরাপুল পেয়ে যায় চমক জাগানো জয়। হারের পরও 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 10 দলের এই লিগের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার আগে ঢাকা মোহামেডান। 2024-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিকল্প নেই। কক্সবাজারের লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এ বক্তারা টেকসই অভিযাত্রা নিশ্চিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার থেকে আব্দুল করিমের ক্যামেরায় আলিম আল রাজি জানাচ্ছেন। দখল দূষণে ধরিত্রী যখন জেরবার, তখন বিশ্বজুড়ে পরিবেশ প্রতিবেশ রক্ষায় নিরলস কাজ করছে অসংখ্য ব্যক্তি ও সংস্থা। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণেই মুক্তির রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। প্রকৃতিকে সমৃদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা জানা নানা বিষয়ে জনসম্মুখে। এরই ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প 2025-এর অবতারণা। দিনব্যাপী বিচিত্র সব আয়োজনে ফুটিয়ে তোলা হয় দেশের নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র। জোর বার্তা দেওয়া হয় প্রাণ প্রকৃতি রক্ষার। নির্ধারিত আয়োজনে বক্তারা দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। মোটিভেশনাল ট্রেনিং সেশনগুলো হয়, যার মাধ্যমে আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আইডিয়া পাই এবং যেভাবে আমরা সমাজে কীভাবে সামনের দিকে এগিয়ে যাব, সে এগিয়ে যাওয়ার কাজগুলো, সে ধাপগুলো আমরা এখান থেকে এসে জানতে পারি। লিও ইউথ ক্যাম্পটা আমরা কিন্তু লাস্ট 25 ইয়ার্স করে আসছি। তা আমরা চাই আমাদের তরুণরা
বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যেন গড়ে তুলুক এবং বিশেষ করে প্রকৃতিকে যেন ভালোবেসে তারা নিজেদের গড়ে তোলে, সেজন্যই আমাদের কক্সবাজার আসা। লিউরা তরুণ, তারা আমাদের মাঝে 500 বেশি লিউ যুক্ত হয়েছে, দেশের বাইরে থেকেও পার্শ্ববর্তী দেশ থেকে এসছে তারা। তো সব মিলিয়ে বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি। ধন্যবাদ জানাই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, মুকিত মজুমদার বাবু ভাইকে, যেমন আমাদের মাঝে এসছেন এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা সব পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা 53 বছর আগে যে দেশটা পেয়েছিলাম সেই দেশটা কিন্তু দিন দিন রুগ্ন হয়ে যাচ্ছে, এবং রুগ্ন হয়ে যাচ্ছে কিন্তু অন্য কেউ এসে করছে না, রুগ্ন আমরাই করছি। কিন্তু আমরাই এই দেশটাকে রুগ্ন করছি, আমরাই এই দেশটাকে নানাভাবে অ্যাবিউজড করছি, এবং এই যে অ্যাবিউজ করছি, এই অ্যাবিউজ করার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দায়ী আমরা যারা এই দেশে বসবাস করি। আজকে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের, আমরা বায়ু দূষণ বলি, মাটি দূষণ বলি, পানি দূষণ বলি, শব্দ দূষণ বলি, দূষণে কিন্তু জর্জরিত করে ফেলেছি আমরা এই বাংলাদেশটাকে। আমাদের গাড়ি ঘোড়ার থেকে যে দূষণ এবং আমাদের ইন্ডাস্ট্রির থেকে যে দূষণ, তার পাশাপাশি এই ইট ভাটার দূষণ কিন্তু সবচেয়ে বেশি। আজকের এই অনুষ্ঠান থেকে একটি শপথ হোক, এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। তো আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখি। 1916 সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে যাত্রা করা অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি প্রায় 1.5 মিলিয়ন সদস্য নিয়ে বর্তমানে বিশ্বের 200 দেশে কাজ করছে। আলিমান রাজি, চ্যানেল আই, কক্সবাজার। মুন্সিগঞ্জে দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিয়েছে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশন। এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্ণধার। মঈন হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন শাকের আদনান। মুন্সিগঞ্জের সিরাজদি খানের কইরাখোলায় পারিবারিকভাবে এবছরের শুরুতে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশনের যাত্রা শুরু। সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ ও গরিব রোগীদের জন্য শুক্রবার প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেয়া হয়। চুলকানি সবারই সমস্যা, এজন্য সবাই একসাথে আসছি, একসাথে ওষুধ খেলে একসাথে যাতে শেষ হয়ে যায়। এটা যে মহতি উদ্যোগটা নিছে আমাদের এই অত্র অঞ্চলের জন্য, এটার জন্য আমি তাদেরকে অনেক অনেক বেশি সাধুবাদ জানাই। তবে ওই এলাকায় গড়ে ওঠা ইটভাটা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। এখানে ম্যাক্সিমাম বাচ্চা আমরা দেখছি সর্দি কাশি, একটাই কারণ সর্দি কাশি, কারণই হলো এই এনভায়রনমেন্টের জন্য, বায়ু দূষণের জন্য। এখানে যেটা একটা ইনভার্টার আছে, কিছু দু একটা রোগী পেলাম তারা শ্বাসকষ্টে ভুগতেছে। এটা আমার আবেদন থাকবে যদি সম্ভব হয় যদি সরকারের কাছে যায় যে যেখানে মানুষ বসতি থাকে সেখান থেকে যেন এগুলো না রাখা হয়। চিকিৎসা সেবায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন। আমাদের দীর্ঘ প্রসারী পরিকল্পনা রয়েছে, প্রতি বছর অন্তত 2 থেকে 3টা ক্যাম্প করা এবং একটা পার্মানেন্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা। এখানে আমাদের ইচ্ছায় ব্যবসায়ের কাজ হচ্ছে এবং বাচ্চাদের কাজ হচ্ছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে 500-র বেশি মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার খর্ব করে ট্রাম্পের নির্বাহী আদেশে আদালতের স্থগিতাদেশ, ডিস্ট্রিক্ট আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা। দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল। মানবিক, দুর্নীতি, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মুক্ত সমাজ কায়েম করতে চাই, আমরা একটি দখলবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটি আধুনিক বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই, আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমান। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে সকল ইসলামী দল নিয়ে একটি জোট গঠনের কাজ চলছে। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে নগর সম্মেলনে তিনি একথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, আমাদেরকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নিজেদের আদর্শ বিকিয়ে দেয়নি, অন্য দলগুলোর মতো কোনো বিতর্কেও নেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। নিটুল টাটা, আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস এই উৎসবকে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 32 স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। ঘোষণাটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়, এই অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। 2022 সালে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দিবসটি প্রথম উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কনেফার এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এদিকে ডিস্ট্রিক্ট আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই কতগুলো নির্বাহী আদেশের সই করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 538 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স পোস্টে এই তথ্য জানানো হয়। এমনকি এদের মধ্যে 373 জনকে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে 3 দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। ধানমন্ডির ছায়ানটে ছিল সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন। এই আয়োজনে রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন সংস্কৃতিজনেরা। সুলতানা আহিমু জানাচ্ছেন। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে, এই প্রত্যয় চলছে 43তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও বার্ষিক অধিবেশন।
ছায়ানটে 3 দিনের এই সম্মেলনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেন গুণীজনেরা। রবীন্দ্রনাথকে অবলম্বন করে সম্ভাবনা ও সংকটের ক্রান্তি লগ্নে বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফখরুল আলম। আমরা এমন এক অন্ধকারে, এমন এক অশুভ সময় এসে পৌঁছে গেছি, কিভাবে যেন সেখান থেকে মুক্তি আমাদের পেতেই হবে। এবং এই মুক্তির কাণ্ডারি যদি একজন কেউ হতে পারেন সার্বিক অর্থে, তিনি রবীন্দ্রনাথ। তো এই যে কথা এবং সুরের মিলনে আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের উপরে রবীন্দ্রনাথের একচেটি অধিকার নয়, এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ এবং বাংলার মিলনের একটা ফলশ্রুতি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় সম্মেলনে শনিবার সমাপনী আয়োজনে দেয়া হবে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে আলোক এক্সিকিউটিভ হলে শুরু হয়েছে দ্য আনরিভেলড সোল শিরোনামে শিল্পী আলীর প্রথম একক প্রদর্শনী। শিল্পীর সৃজনশীলতা ও শিল্প চর্চার বহিঃপ্রকাশ ঘটাতে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বিশেষ কিছু শিল্পকর্ম। এই প্রদর্শনীর মাধ্যমে চিত্রশিল্পী আলী তার ভাবনা, অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে চান। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরেটাস অধ্যাপক চিত্রশিল্পী রফিকুন নবী দুদিনের প্রদর্শনীর উদ্বোধন করেন। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মোহাম্মদ মুনিরুজ্জামান। এবারে কৃষি সংবাদ। ভরা মৌসুমেও মাছ ধরার ট্রলার নিয়ে চট্টগ্রামের সাগর উপকূলে অলস হয়ে বসে আছেন জেলেরা। বলছেন, সাগরে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রতি ট্রিপে ট্রলারের লাভের পরিবর্তে 2-3 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, কক্সবাজার, কুতুবদিয়া, হাতিয়া, ভোলা, নোয়াখালী সহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলে কাঠের তৈরি ট্রলারে জেলেরা জীবন বাজি রেখে যুগ যুগ ধরে বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ করে আসছেন। জেলেরা জানিয়েছেন 2-1 বছর ধরে এসব ট্রলারে সাগরে মাছ পাচ্ছেন না তারা। সাগরে মাছ নাই তো, সাগরে একদম মাছ কম। লম্বা জাল মাছ টাছ পায় না, গাঢ় জালে মাছ পায় না, ছোট ছোট মাছ নিয়ে আসে, ডিম্বানো মাছ সহ, যার কারণে সে সমুদ্রে মাছের পরিমাণ খুবই কমে গেছে। ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা ভারত এবং মিয়ানমারের সাথে সমন্বয় করে একই সময় প্রধান এবং দেশের শত শত ট্রলিং জাহাজ কর্তৃক ব্যাপক আকারে মৎস্যফোনা ধ্বংসের মহোৎসব বন্ধ করতে হবে। সাগরিক মাছটা এই ট্রলিংয়ে বেশি নষ্ট করে ফেলতেছে। আমাদের তো অনেক টাকা ইনভেস্ট ভাই, খুবই অবস্থা খারাপ। আমাদের বার্মা আছে, আপনার ইন্ডিয়া আছে, এর সাথে মিলাই দিতে হবে। আমাদের ট্রলার যখন থাকে না, পুরো সব মাছটা মারে নিয়ে যায়। সাগরে হঠাৎ করে মাছের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় দেশের মৎস্য অধিদপ্তরকে কার্যকর গবেষণার উদ্যোগ নেওয়া সহ জেলেদের পাশে থাকার আহ্বান সংশ্লিষ্টদের। জেলেদের অভিযোগ, সাগরে পর্যাপ্ত মাছ নেই, তারা সাগরে গিয়ে তাদের খরচ পোষাতে পারছে না। এই মুহূর্তে সরকার তাদেরকে সহায়তায় এগিয়ে আসবে এ প্রত্যাশা তাদের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের মাইলমারি গ্রামের পদ্মবিল। হাজারো পাখির জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। তবে বিলের অধিকাংশই কচুরিপানায় ভরে যাওয়ায় কমছে জলাশয়টির পরিধি। এতে বাধাগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখির অবাধ বিচরণ। মেহেরপুর থেকে আরও জানাচ্ছেন গোলাম মোস্তফা। পানকৌড়ি, বালিহাঁস, কাদাখোসা, বক, ডাহুক, শামুকখোল সহ নানা প্রজাতির বৈচিত্র্যময় পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র মেহেরপুরের মাইলবাড়ি পদ্মবিল। কখনো মুক্ত ডানে আকাশে উড়াউড়ি, আবার কখনো বিলের জলে পাখিদের জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। বিকালের অবসর টাইমে আমরা এখানে আসি এসে আমরা এখানে সময় পার করি। পাখিগুলো আসলে খুব সুন্দর, তো আমাকে খুব মুগ্ধ করছে। দীর্ঘদিন এখানে পাখি আসা যাওয়া করে, সুন্দর লাগে দেখতে। তবে কচুরিপানা অপসারণ সহ পাখি শিকারীদের অপতৎপরতা রোধে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গার পাখি আসে,
আমরা কাউকে ধরতে দিইনি। পাখিগুলোকে আমরা খুব সযত্নে রাখার চেষ্টা করি। এই পাখিগুলোকে সংরক্ষণ এর আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। পাখি যারা দূর দূরান্ত অনেক 2000-2500 মাইল দূরে থেকে এই দেশে আসে, এগুলাকে সযত্নে সঠিকভাবে সংরক্ষণ করে এবং তাদের বেঁচে থাকতে সহায়তা করা। প্রাণ প্রকৃতি টিকে না থাকলে পৃথিবীর কোনো কিছুই টিকে থাকা অসম্ভব। পদ্মবিলকে পাখিদের অভয়াশ্রম হিসাবে গড়তে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। এখানকার যে নৈসর্গিক পরিবেশ ওই জায়গাটিতে যেন নিরাপদে পাখিগুলো থাকতে পারে সেটির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পরিযায়ী পাখির সরব উপস্থিতিতে প্রাণবন্ত থাকবে বাংলার প্রাণ প্রকৃতি। প্রত্যাশা পরিবেশবাদী সহ সব মহলের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বান্দরবানের নাইখানছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 2 বাংলাদেশি আহত, গরু আনতে গিয়ে আহত হন বলে স্থানীয়দের দাবি। বান্দরবানের নাইখানছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি 2 যুবক গুরুতর আহত হয়েছেন। নাইখানছড়ি সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন আলী হোসেন ও মোহাম্মদ আরিফুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন নাইখানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। স্থানীয়রা জানান, সীমান্তের 47-48 নম্বর সীমান্ত পিলার এলাকায় কাঁটা তারের পার্শ্ববর্তী এলাকায় গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দিনাজপুরের বিরল সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার 6 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। সকালে কৃষিকাজ করার সময় এই কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়ে যাওয়ার পর বাংলাদেশের কয়েকজন নাগরিক ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দেয়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিকেলে বাংলাদেশি যুবককে ফেরত দেয় বিএসএফ। ফেরত পাঠানো হয় ভারতীয় কৃষককেও। বিএসএফ মনে করেছিল যে এই 5 জন যারা বাংলাদেশি ওখানে ইন্ডিয়া থেকে আসলো তারা তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশি কোনো লোক সহায়তা করেছে। তো তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্তে একদম কাছাকাছি ছিল, তারা মনে করেছে যে আলামিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে, পাচার কার্যে তাদেরকে। তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত থেকে। বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে টুকরো করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না। সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত সকল হত্যার বিচার দাবি করেন তিনি। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা নওগাঁয়। শুক্রবার জেলার তাপমাত্রা হ্রাস পেয়ে 10.2 ডিগ্রিতে নেমেছে। 3 দিন ধরে নওগাঁয় সূর্যের দেখা নেই। কনকনে শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। লক্ষ্মীপুরে প্রচণ্ড ঠান্ডার সাথে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, মেঘনা নৌ রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গত 3 দিনে লক্ষ্মীপুরে সূর্যের দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহনগুলোর হেডলাইট জ্বালিয়ে এবং গতি কমিয়ে চলতে হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 5ম অ্যালামনাই সম্মেলন শুরু হয়েছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে অ্যালামনাই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এরপর ইতিহাস বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়তের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত মিলনায়তনে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদওয়ান মাজহারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা ওবায়দুল ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জমিয়ত দেশের একটি নৈতিক ও আদর্শিক সংগঠন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে ইউরোপা কাপে শেষ সময়ের গোলে রেঞ্জার্সকে হারালো ম্যান ইউ। টেবিলের ৪র্থ স্থানে থেকে রাউন্ড অফ 16-এর পথে রেড ডেভিলস। যশোরের কেশবপুরের সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনের মধু মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। যশোর জেলা প্রশাসনের আয়োজনে মধু মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরও ছিলেন যশোর সরকারি MM কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এনামুল কবির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন এবং অন্যরা। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অমর রত্ন বটে। আমরা আজকে ওনার এই ২০১তম জন্মবার্ষিকীতে তার দেশপ্রেমের যেই নজির রেখেছেন, এই নজিরের উদ্বুদ্ধ হয়ে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠন করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। রাজধানীর নবাবপুর রোডের দোকান মালিক সমিতির অভিষেক হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হামিদ। এ সময় তিনি নবাবপুরের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সারা দেশ থেকে যেসব ব্যবসায়ী নবাবপুর আসেন তাদের হয়রানি না করার অনুরোধ জানান তিনি। নবাবপুর এলাকায় চাঁদাবাজির ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান হামিদুর রহমান। 3 দিনের 10ম শাহ সিমেন্ট SKS কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 22শে জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশি বিদেশি 650 জন গলফার অংশ নেন। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রথম UCB গলফ টুর্নামেন্টের সমাপনীয় পুরস্কার বিতরণী হয়েছে। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গার শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার চিফ পেট্রন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির সহ সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তারা। এই টুর্নামেন্টে 220 জন গলফার অংশগ্রহণ করেন। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে 10ম শাহ সিমেন্ট SKS কাপ গলফ টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্যের পাশাপাশি দেশের সকল গলফ ক্লাবের প্রায় 650 জন গলফার অংশ নিয়েছেন। সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সে সময় টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা ছাড়াও বিভিন্ন ক্লাবের সদস্য, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার সময় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসাবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ার দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য।
কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। বিএনপি মহাসচিবের বক্তব্যে উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মন্তব্য যথাযথ নয় বলছেন বিশ্লেষকরা। সরকারে থেকে দল গঠন করলে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি মন্তব্য। ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ছাত্রদল নেতা মিথুন একদিনের রিমান্ডে ও দল থেকে বহিষ্কার। নিউমার্কেট থানায় হামলায় গ্রেফতার 6 জনকে কারাগারে প্রেরণ। এবং পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের তাগিদ। টেকসই অভিযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে গুরুত্বারোপ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।